আচ্ছা, তোমার আইক্লিক স্টুডিওর পেজে বেশ কিছু রকমের কন্টেন্ট দেখেছিলাম, এটার বিষয়ে কিছু জানতে চাচ্ছি। আইক্লিক স্টুডিও প্রোডাকশন বেসিক্যালি আমার নিজস্ব একটা প্রোডাকশন হাউস, যেখানে ধরো আমি অডিও রেকর্ডিং, বিভিন্ন রকমের অডিও রেকর্ডিং, গান, ইনস্ট্রুমেন্টাল, স্টোরিজ কিংবা ধরো পডকাস্ট এগুলো রেকর্ড করি। পাশাপাশি প্রচুর ভিডিও কন্টেন্ট আমি করি, মেনলি মিউজিক ভিডিও, পাশাপাশি তোমার প্রোফাইল ভিডিও হতে পারে, বায়োগ্রাফি হতে পারে, কিংবা শর্ট ফিল্ম হইতে পারে। তো আমার নিজস্ব কোনো টিম নাই, কিন্তু ধরো আমি একাই সব কাজটা করি। আর পাশাপাশি ফটোগ্রাফি করি, যেমন ধরো প্রোডাক্ট ফটোগ্রাফি আছে, পোর্ট্রেট আছে, ফ্যামিলি পোর্ট্রেট আছে। এই যে যেমন তোমার ফুড ফটোগ্রাফিটা তো আমি করে দিব, কিন্তু আমি যেটা মনে করেছি যে তোমার ফুড ফটোগ্রাফিটা করার পাশাপাশি তোমাকে আমি একটা ট্রেনিংও প্রোভাইড করে দিব, যাতে তুমি নিজেই তোমার কাজটা করতে পারো। দ্যাট উইল বি অসাম, তোমাকে তাহলে আর বারবার জ্বালাবো না। আচ্ছা, তোমার এই যে আইক্লিক স্টুডিওর প্রোডাকশনসের পেজে এত রকমের কাজ আছে, এখানে তোমার অ্যাচিভমেন্টটা কি? আমার বেশ কিছু কাজ তোমার অনলাইন প্ল্যাটফর্মগুলিতে অ্যাওয়ার্ড পেয়েছে, সেগুলো সবই ইন্টারন্যাশনাল। তো এখানে তোমার ধরো বেস্ট সিনেমাটোগ্রাফি আছে, তারপরে স্ক্রিন প্লে আছে, আবার বেশ কিছু কন্টেস্টে এগুলোর অফিসিয়াল নমিনেশনও আছে। বাহ, দারুণ তো। আচ্ছা, আমার একটা ছোট রিকোয়েস্ট আছে, আমার কিন্তু একটা গান তোমার রেকর্ড এবং ভিডিও করে দিতে হবে এই আইক্লিক স্টুডিওতে। একদম, কিন্তু যখনই তুমি রেডি, বাট আমার একটা কন্ডিশন আছে। কি সেটা? সেটা হচ্ছে তোমাকে আমার লেখা এবং আমার সুর করা একটা কম্পোজিশনে পুরো গানটা গাইতে হবে। ও ওয়াও, এটা তো আমার জন্য খুবই এক্সাইটিং। আচ্ছা, তোমার এই যে এত সব ক্রিয়েটিভিটি, গান গাওয়া, আবার এই যে এত সুন্দর লিরিক্স লেখো, এসবের শুরুটা কিভাবে হলো? আসলে দেখো, গান ও লেখালেখি দুটোই আমি জেনেটিক্যালি পেয়েছি। আমার প্রয়াত বাবা ছিলেন একজন বিশিষ্ট সঙ্গীত অনুরাগী, প্লাস উনি একজন বিশিষ্ট গিটারিস্ট, যিনি রাজশাহী রেডিও বাংলাদেশ বেতারে নিয়মিত গিটার শিল্পী ছিলেন। পাশাপাশি আমার দাদা ছিলেন একজন খুবই বিশেষ সঙ্গীত অনুরাগী, এবং উনি বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র বাজাতে পারতেন। শুধু সেটাই না, ধরো উনি কিন্তু নিজে গান লিখতেন এবং সুর করতেন। এই সূত্রে ধরো আমার বড় ভাই, বোন, আমার যারা অন্য চাচারা আছেন, প্লাস আমার কাজিনস, হ্যাঁ, এরা সবাই গিটারিস্ট কিংবা ইনস্ট্রুমেন্টালিস্ট। আর আমার প্রয়াত মা ছিলেন একজন বিশেষ অসামান্য গুণের একজন মানুষ। তার সেলাই শিল্পকর্ম এবং লেখালেখির হাত ছিল দুর্দান্ত। আরও ইন্টারেস্টিং হচ্ছে আমার নানার ফ্যামিলিতে যদি আমি যাই, যেমন ধরো প্রয়াত আব্দুল আজিজ, যিনি বিশিষ্ট ভাওয়াই শিল্পী, উনি তো নিজেই অত্যন্ত জনপ্রিয় একজন সুরকার গীতিকার ছিলেন। ওনার মেয়েরা প্রয়াত নাদিরা বেগম বা অন্য যারা কাজিন আছেন, তারা সবাই কিন্তু এক একজনের চেয়ে ভালো কণ্ঠশিল্পী ছিলেন। আরে কি অদ্ভুত! আমি তো ওনাদের গান আমাদের বাসায় শুনেছি, বিশেষ করে কলো কলো ছলো ছলো, এই গানটা কিন্তু আমার আব্বার খুব প্রিয় একটা গান। আর তোমার মনে হয় পুরো এই পরিবারটাই খুবই একটা সঙ্গীত পরিবার, তাই না? হ্যাঁ, বলতে পারো। আমি এটাকে সাংস্কৃতিক পরিবার বলতে চাই, কারণ আমার পরিবারের সবাই কিছু না কিছু করছে। যেমন ধরো, কেউ ছবি আঁকছে, কেউ গান গাচ্ছে, কেউ ইনস্ট্রুমেন্টাল প্লে করছে। তো এটা টোটাল একটা সঙ্গীত ফ্যামিলি বলতে পারো। তবে তুমি জানলে খুব অবাক হবা, সেটা হচ্ছে যে 1978 সালে আমার চাচারা রাজশাহীতে ওপেন এয়ার কনসার্ট করেছেন। তারা তখনকার সময়ে ডায়ার স্ট্রেটস, ইগলস, পিঙ্ক ফ্লয়েড এদের নাম্বারগুলি কভার করেছেন। সো একটা বড় রকমের ইনফ্লুয়েন্স আমার মনে হয় পরিবার থেকে আসছে। এবং আমার ছোট চাচা এখনও বাড্ডু, উনি তো খুবই ভালো একজন গিটারিস্ট, প্লাস উনি একজন দক্ষ সুরকার এবং কম্পোজার হিসেবে কাজ করছেন। আচ্ছা, তাহলে এসবই তোমার এই ক্রিয়েটিভ জার্নিটার ইনফ্লুয়েন্স? আসলে ছোটবেলা থেকেই ধরো আমি খুব ক্রিয়েটিভ এবং একটা অ্যাক্টিভ পরিবেশে বড় হয়েছি। যেমন ধরো ইনডোর, আউটডোর স্পোর্টস, সায়েন্স এক্সিবিশন, ডিবেটিং, তারপরে তোমার একক অভিনয় করা, কিংবা ধরো রেড ক্রিসেন্ট, হ্যাঁ, ইন্টার স্কুল কম্পিটিশন, মাল্টি ডাইমেনশনাল এনগেজমেন্ট ছিল আমার। তো এই সব কিছুতে অংশ নিয়েছি, সেখান থেকে আমার অনেক রকমের স্কিলসও চেঞ্জ হয়ে গেছে। আর আমি খুব অবজারভেন্ট ছিলাম,
ছোটবেলায় ধরো আমি সাইকেলের টায়ার ফিক্স করতে গেছি, অ্যান্ড দেন আমি ওখানে বসে পড়েছি, দিয়ে আমি দেখেছি যে কিভাবে এটা ফিক্স করছে। আবার ধরো বাসায় মিস্ত্রি আসছে, আমি ওই প্রত্যেকটা সময় প্রত্যেকের সাথে থেকে ওদের কাজটা কিভাবে তারা করছে, রিপেয়ার করছে কিভাবে, এগুলো সব থেকে থেকে দেখছি। তো আমি মানে প্রতিটা অভিজ্ঞতা থেকে কোনো না কোনো কিছু আমি অ্যাডাপ্ট করেছি বা শিখেছি, বা লেসনটা আমি ডেভেলপ করেছি। তার মানে তোমার এই যে গান বা যে লেখালেখি, এটা তোমার এই অবজারভেশন স্কিল থেকে শিখেছো? কিছুটা অবজারভেশন বলতে পারো, আর কিছুটা ইনফ্লুয়েন্সিয়াল ছিল, কারণ আমার গান শোনাটা ছিল আমার সবচেয়ে প্রিয় বিষয়। বিশেষ করে আমার বাসায় আমার বড় বোন, ও সবসময় ইন্ডিয়ান অ্যান্ড ইংলিশ গান শুনতো, ওয়ার্ল্ড মিউজিক শুনতো। বড় ভাই ছিল ব্যান্ডের ভক্ত, তো ও একবার চিটাগং থেকে আমার জন্য জেমস এবং শুভদেবের একটা ক্যাসেট নিয়ে আসে। ওটা আমি শুনে খুব মুগ্ধ হই, এবং আমি গানগুলি তুলতে থাকি নিজে নিজে। এটা আবার নিজে রেকর্ড করি, ওদেরকে শোনাই, অ্যান্ড ওরা যখন গানটা শোনার পর আমাকে বললো যে গান গাওয়াটা ভালো হচ্ছে। তো এটা ছিল আমার জন্য একটা টিপিং পয়েন্ট, কিংবা ধরো অনুপ্রেরণার একটা জায়গা বলতে পারো। আচ্ছা, তাহলে গান গাওয়াটা কিভাবে শুরু হলো? শুরুটা এরকম ছিল, পরবর্তীতে যখন আমি ইউনিভার্সিটিতে ক্লাস করি, তখন আমার দুজন বন্ধু রানা এবং পিপ্পু, এরা অ্যাকোস্টিক গিটারে গান প্লে করতো। তো আমি ওদের সাথে গান গাইতাম, এবং খুব রিগোরাসলি গাইতাম, দীর্ঘ সময় ধরে গেয়েছি। পরে আমার মনে হয়েছে যে আমরা একটা ব্যান্ড ফর্ম করি, অ্যান্ড আমি ইনস্ট্যান্টলি রাজশাহী ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে ধ্রুব এবং পাপ্পু আরও দুজনকে নিয়ে আমরা আমার প্রথম ব্যান্ড রক ব্রেথ ফর্ম করি। রক ব্রেথ করার পরে আমার মনে আছে যে আমার প্রথম কনসার্ট জয়পুরহাটে ছিল, যেটা ছিল একদম আনফরগেটেবল একটা এক্সপিরিয়েন্স। এটা খুবই এক্সাইটিং একটা প্রোগ্রাম হয়েছে। এরপরে আমরা রাজশাহীতে আশেপাশে অনেকগুলি জেলা শহরে প্রায় মোর দ্যান 15 ওপেন এয়ার স্টেজ করেছি, এবং সবচেয়ে বড় যে অ্যাচিভমেন্টটা আমার ছিল ওই সময়, যে আমরা মিউজিক লিসনারের যে জনরা, সেটাকে আমরা চেঞ্জ করতে পেরেছিলাম। কারণ আমরা তখন ডিপ পার্পল, স্করপিয়ন্স, কিংবা ধরো ওয়ারফেজ, ইন ঢাকা রকস্টারটা, এদের নাম্বারগুলি করতাম। তো এটা একটা বড় রকমের ট্রান্সফরমেশন ছিল লিসনার পার্সপেক্টিভে। আর রাজশাহীতে আমরা প্রথম একটা মিউজিক একাডেমি অফ মিউজিক অ্যান্ড আর্ট এলডোরাডো ওপেন করি, যেখানে বিভিন্ন রকম প্ল্যাটফর্মের তোমার স্কিলস আমরা ডেভেলপ করানোর জন্য একটা ট্রেনিং প্রোভাইড করতাম। সেখানে গান থেকে শুরু করে পারফর্মিং আর্ট অ্যান্ড সব। তো খুব মজার ব্যাপার কি, ওদের বেশ কিছু স্টুডেন্ট কিন্তু এখনো বাংলাদেশের লিডিং ব্যান্ডগুলিতে পারফর্ম করছে এই মুহূর্তে। কি দারুণ ব্যাপার! কোন সালের দিকে এটা? এটা 93 থেকে 97 এর মধ্যে। আচ্ছা, তাহলে অস্ট্রেলিয়াতে এসে আবার মিউজিকের সাথে কিভাবে ইনভলভড হলে? অস্ট্রেলিয়া চ্যাপ্টারটা একটু ইন্টারেস্টিং, কারণ এখানে আমার প্রচুর সময় ছিল, আর যেহেতু অনেকটা গ্যাপ পড়ে গেছিল গান গাইতে, তো আমি নিজেই প্রচুর প্র্যাকটিস শুরু করি। বাসাতে আমি অসংখ্য সময় দিয়েছি ভোকাল ডেভেলপমেন্টের জন্য, অনেক এক্সারসাইজ করেছি। অ্যান্ড দেন কমিউনিটিতে আমার শ্রদ্ধেয় একজন বড় ভাই ছিলেন, বাবলু ভাই, উনি আমাকে প্রথম টেম্পেস্ট্রা ওনার ব্যান্ডের সাথে ইন্ট্রোডিউস করান। আমি টেম্পেস্ট্রার হয়ে ধরো 10-12টা শো করেছি, অ্যান্ড তারপরে আমি আবার ক্রিস্টি হয়ে আরও 10-12টা শো করি, সিডনি, মেলবোর্ন এবং ক্যানবেরা সহ। তো ব্যান্ড করেছি ঠিকই, কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে নিজের কিছু নাই, মানে নিজের যে একটা ধরো সত্তা, সেটা ছিল না। তো মনে হচ্ছিল যে যদি নিজের একটা গান থাকতো, কারণ সারাক্ষণ তো অন্যের গান কভার করছি। সেই পার্সপেক্টিভে আমি নিজে যেহেতু গান লিখতে পারি এবং লিখতাম, তো আমি আমার নিজের লেখা এবং সুর দিয়ে 2012 সালে অশ্রুক্ষরণ নামে আমার প্রথম সলো মিউজিক অ্যালবামটা রিলিজ করি। ও ওয়াও, তাই নাকি? এটা তো দারুণ, এটা শুনতে হবে। আচ্ছা, তুমি ঠিক কখন থেকে লেখো? মানে তুমি লেখালেখিটা কি করে গেছো আগে থেকেই? ঠিক এক্স্যাক্টলি কবে থেকে লিখে এটা বলতে পারবো না, টু বি অনেস্ট, কিন্তু ছোটবেলা থেকে লিখতাম। আগে কবিতা লিখতাম, তারপরে সেগুলোকে যখন আমি গানের প্রতি আমার প্যাশনটা তৈরি হয়, তখন আমি এগুলোকে লিরিকে কনভার্ট করি। তো মানে কোনো নির্দিষ্ট করে দিন তারিখ ঠিক মনে নাই, এবং আমার কাছে সবসময় একটা ডায়েরি পেন থাকতোই,
যেটাতে আমি লিরিকগুলিকে লিখে ফেলতাম। আর যদি আমার কাছে কিছুই না থাকতো তখন ধরো আমি মোবাইলে লিখি, কিংবা হয়তো বাসায় আছি আমি কম্পিউটারে লিখে ফেলছি। তো বেসিক্যালি আমি যেখানে কোথাও যাই তখন আমার মধ্যে কোনো একটা মুড তৈরি হলে কিংবা কোনো থিম আসলে আমি সাথে সাথে সেটাকে লিরিকে কনভার্ট করার চেষ্টা করি। আচ্ছা, তো তোমার লিরিকের থিমটা কি, মানে কি নিয়ে মেইনলি লেখো? বেসিক্যালি কোনো সিলেক্টিভ কিছু না, আমি সাধারণত জীবনবোধ থেকে লিখি, কিংবা ধরো অনুভূতি নিয়ে লিখি, কিংবা সম্পর্ক বা ধরো সাইকোলজিক্যাল যে মেটাফোর এটা নিয়ে লিখি। আচ্ছা, তো তুমি কি শুধু নিজের জন্যই লেখো বা শুরু করো, নাকি অন্যদেরকেও করে দাও? নিজের জন্য লিখি ব্যাপারটা এরকম না, আমি যখন লিখি তখন এটা জেনারিক্যালি আমি জাস্ট লিখি, মানে আমি নিজেকে এক্সপ্রেস করি, যে অনুভূতিটা আমি ভাবছি সেটা আমি লিখি। আর অন্যের জন্য আমি লিখেছি, যেমন ধরো আমার লেখা সুরে শ্রদ্ধেয় আতিক হেলাল উনি গান করেছেন সিডনি থেকে, যেমন শ্রদ্ধেয় ডক্টর ইন্দ্রাণী মুখার্জি উনিও আমার দুটো গান করছেন। এবং সবচেয়ে আনন্দের ব্যাপারটা কি জানো, সেটা হচ্ছে যে আমার মতো একজন সাধারণ মানের একটা লেখক বলো বা লিরিসিস্ট বলো, এর লেখা দুটো গান সুর করছেন কলকাতার জনপ্রিয় শ্রদ্ধেয় জয় সরকার। এটা আমার জন্য একটা অমূল্য এক্সপেরিয়েন্স এবং আমি খুবই গ্রেটফুল। এ পর্যন্ত আসলে কতগুলো লিরিক লিখেছো? প্রায় 150-র উপরে আমার লেখা হয়েছে এ পর্যন্ত। সো এক্সাইটিং। আচ্ছা, তোমার এই গান নিয়ে আর নতুন কোনো প্ল্যান আছে, মানে ইন ফিউচার কিছু করতে চাও? এখন তুমি জানো যে আমাদের লাইফ পুরোপুরি টেকনোলজি বেসড হয়ে গেছে। তো আমি দেখেছি যে ইন্টারন্যাশনালি টেকনোলজি অ্যান্ড মিউজিক যেভাবে মানে এটা একটা লেভেলে চলে গেছে, বা এটার যে আপরাইজিং কন্ডিশন এই মুহূর্তে, সেটাকে মাথায় রেখে আমি এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সিনথেটিক ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছি। গত 2 বছর ধরে এটা আমার একটা রিসার্চের জায়গা, এবং আমি মনে করি কি যে আমি নট অনলি ধরো গ্লোবালি যে বিদেশি গানগুলোই এটা হচ্ছে তা না, আমি চাই যে বাংলা গানগুলিও একটা এরকম হাইটে যাক, যেন এই একটা লিসেনার গ্রুপ তো অলরেডি তৈরি হয়ে গেছে যারা এই ধরনের মিউজিক শোনে। তো আমি চাচ্ছি যে আমার লিরিকে এই গানগুলি হোক ভবিষ্যতে, আর অবভিয়াসলি আমি এটার জন্য আরও কাজ করব যেন ভবিষ্যতে আরও অ্যাডভান্স কিছু আমি দিতে পারি, কিন্তু সেটা অবভিয়াসলি বাংলা গান নিয়ে। আচ্ছা, আমাকে একটু সময় দাও, আমি না কিছু ইম্পর্টেন্ট নোটস আপডেট করি। আচ্ছা ফাইন, আমি একটা স্কেচ মোটামুটি পেয়ে গেছি। আমার আরও অল্প কিছু বিষয় জানার আছে। আমার অ্যাকচুয়ালি একটু স্ট্রেচিং লাগবে, আর আমার মনে হচ্ছে যে নেচারে একটু ব্রেদিং করতে পারলে খুব ভালো হতো। হ্যাঁ ঠিক বলেছো, এই পেছনে রিজার্ভ আছে, চলো যাই। তাই নাকি? হ্যাঁ শিওর, চলো। হ্যাঁ চলো। তোমার এই জায়গাটা খুবই অসাধারণ। হ্যাঁ, এখানে চারপাশে এমনিতেই